প্রথমে বিশেষ বিশেষ খবর। হিংসাত্মক ঘটনায় সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি রুখতে ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার অ্যাক্টে সংশ্লিষ্ট বিধি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনো অশান্তি বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। অবসরপ্রাপ্ত বিচারপতি প্রণব কুমার চ্যাটার্জি অনুসন্ধান কমিটির নেতৃত্বে থাকছেন। সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের অনুমতিতে রাজ্য স্বাস্থ্য দপ্তর বিধিনিষেধ জারি করেছে। জোকা ধর্মতলা পার্পল লাইনে এসপ্ল্যানেডের বিধান মার্কেট এলাকায় মেট্রো প্রকল্পের কাজ শুরুর অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। ৩৬৫ দিনই পর্যটনের জন্য, এই স্লোগানকে সামনে রেখে রাজ্যের পর্যটন দপ্তর এবার কাজ করবে বলে পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ জানিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। নাগরিকত্ব সংশোধনী আইন সিএতে শুনানি ও বৈধ নাগরিকদের শংসাপত্র দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যকে ক্ষমতা দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক এ বিষয়ে যে গেজেট নোটিফিকেশন জারি করেছে তা দেখিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে সাংবাদিকদের বলেন, এই আইনে নাগরিকত্বের জন্য এখনও পর্যন্ত যে 2,30,000 নাগরিক আবেদন করেছেন তার মধ্যে 23,000 জনকে বৈধ বলে স্বীকৃতি দিয়ে তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়েছে। সরকারি সম্পত্তি ভাঙচুর বা থানা বা সরকারি অফিসে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় ক্ষয়ক্ষতি রুখতে ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার অ্যাক্টের সংশ্লিষ্ট বিধি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে জানিয়েছেন, সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির সম্পূর্ণ মূল্য এবং তার 3 গুণ পর্যন্ত জরিমানা সুদসহ দোষীদের কাছ থেকে আদায় করা হবে। রাজ্যপালের অনুমোদনের পর আইনের একটি অংশ অবিলম্বে কার্যকর হয়েছে, বাকি অংশ রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। আমাদের যে আপনার ওয়েস্ট বেঙ্গল পাবলিক অর্ডার গভর্নমেন্ট প্রপার্টি ড্যামেজ এবং তার 3 গুণ আদায় করা সুদ সহ স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর থেকে নোটিফিকেশন করে দিলাম। এরপর থেকে সরকারি সম্পত্তি ভাঙচুর, পুলিশকে আক্রমণ, থানা জ্বালানো, বিডিও অফিস জ্বালানো রাজ্যপাল মহোদয় সই হয়ে যাওয়ার পরে রুল জারি করলো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। গুন্ডা দমন অ্যাক্টের একটা পার্ট, এটা কার্যকর হয়ে গেল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনো অশান্তি বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গতকাল নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন স্বাভাবিকভাবেই চলছে এবং কোনো ধরনের গোলমালের খবর তাঁর কাছে নেই। তবে মুখ্যমন্ত্রীর দপ্তরে কলা বিভাগের হোস্টেলের যে ভিডিওগুলি এসেছে সেগুলির সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নির্দেশ দেওয়া হচ্ছে। পাশাপাশি তিনি বলেন, পশ্চিমবঙ্গের সীমান্ত সুরক্ষা থেকে শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্রই জাতীয়তাবাদ ও দেশপ্রেমের পরিবেশ বজায় থাকবে। দেশবিরোধী বা মাওবাদী কার্যকলাপ কোনো মতেই বরদাস্ত করা হবে না। हमारी एयरफोर्स ने सक्सेसफुल स्ट्राइक किया, तब ये लोग मिছিল किया। युद्ध नয়, শান্তি চাই। दिस टाइप ऑफ फंक्शन आर वर्किंग इन कलकत्ता, इन वेस्ट बंगाल, वी आर टॉलरेट? नो, क्वेश्चन डज नॉट अराइज। ये सब नहीं होगा। दिस इज ए ट्रू पैट्रियोटिक गवर्नमेंट, नो कॉम्प्रोमाइज विथ राष्ट्रवाद एंड देशप्रेम। आर्ट्स का बिल्डिंग में रेड सैल्यूट किशन जी, ये सब नहीं चलेगा। मेरा पास सब डॉक्यूमेंट है, आई विल टेक एप्रोप्रिएट एक्शन। এদিকে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার ছাত্র সংঘর্ষের সময় বিশ্ববিদ্যালয়ের গেটে লাগানো নন্দলাল বসুর প্রতীক ভাঙার নিন্দে করেছেন। একটা কথা দার্থহীন ভাবে পার্টির পক্ষ থেকে আপনাদের কাছে জানাতে চাই যে নন্দলাল বসুর কৃত যে এমব্লেম বা প্রতীক যাদবপুর ইউনিভার্সিটি শতদলের মাঝখানে থাকা 3টি প্রদীপের চিহ্ন নিয়ে জাতীয় যে শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছিল সেই আমলের প্রতীকের উপর কোন রকমের হামলা, কোন রকমের অবজ্ঞা জ্ঞাপনকে আমরা এন্ডোর্স করছি না। যাদবপুরে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সব পক্ষের বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর এক বিবৃতিতে সাম্প্রতিক ঘটনাবলীর দায় স্বীকার করে কর্তৃপক্ষ জানিয়েছে এ ব্যাপারে প্রশাসনিক ব্যর্থতা রয়েছে। ঘটনার তদন্তে গঠিত অনুসন্ধান কমিটির নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি প্রণব কুমার চ্যাটার্জি। ওই কমিটির প্রথম বৈঠক হবে আগামী বৃহস্পতিবার। ওই দিন সকাল 10টার মধ্যে সংশ্লিষ্ট সকলকে গত 19 ও 20 আগস্টের ঘটনাবলী নিয়ে যে কোনো তথ্য মেল করতে বলেছেন রেজিস্ট্রার। গার্ডদের তদন্তের জন্য আলাদা ইন্টারনাল কমিটি গঠন করা হবে। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ত্রিপাক্ষিক কমিটি গঠনের জন্য সরকারকে চিঠিও পাঠানো হবে বলে জানানো হয়েছে। গতকালের বৈঠক থেকেই ভেঙে দেওয়া হয়েছে স্টুডেন্টস গ্রিভ্যান্স রিড্রেসাল সেল।
এদিকে আজ যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক করতে উপাচার্য, সহ উপাচার্য, রেজিস্ট্রার, শিক্ষকদের একাংশ এবং বাম সমর্থক ছাত্র সংগঠনের সদস্য, এবিভিপি ছাত্র সদস্যদের নিয়ে গতকাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই বৈঠক বসে। প্রাথমিকভাবে যোগ দিলেও এবিভিপির ছাত্র সদস্যরা বৈঠক থেকে বেরিয়ে যান। বাম সমর্থক ছাত্র সংগঠনের সদস্যরা প্রথম থেকেই 4 দফা দাবি তুলেছিলেন। তুলনামূলক সাহিত্য বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের ছাত্রী বাম ছাত্র সংগঠনের নেত্রী এসনা সেন জানিয়েছেন, অঙ্কের অধ্যাপক বুদ্ধদেব সাউ সহ সিসিটিভি ফুটেজে যাদের শনাক্ত করা সম্ভব হয়েছে তাদের সাসপেন্ড, নির্দিষ্ট ব্যক্তির নামে এফআইআর সহ বেশ কিছু দাবি করা হয়। সব দাবি না মেনে নেওয়ায় বাম ছাত্র সংগঠন উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যকে ঘেরাও করে রাখে। এরপরই তিনি অসুস্থ হয়ে গেলে উপাচার্যকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সরকারি মেডিকেল কলেজে হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের অনুমতিতে রাজ্য স্বাস্থ্য দপ্তর বিধিনিষেধ জারি করেছে। গতকাল স্বাস্থ্য ভবন থেকে প্রকাশিত এক নির্দেশিকায় জানানো হয়েছে, রোগী ভর্তির দিন এবং তার পরবর্তী আরও 2 দিন অর্থাৎ মোট 72 ঘণ্টা সংশ্লিষ্ট সরকারি চিকিৎসক প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না। 2006-এর পশ্চিমবঙ্গ মেডিকেল এডুকেশন সার্ভিস রুল 2-এর 1-এর 3য় ধারা অনুযায়ী জনস্বার্থে প্রয়োজনীয় মনে করলে রাজ্য সরকার যে কোনো সরকারি চিকিৎসকের প্রাইভেট প্র্যাকটিস করার সুযোগ সম্পূর্ণ বা আংশিকভাবে প্রত্যাহার করতে পারে বলেও ওই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। নিউ টাউনে 2000 শয্যার আন্তর্জাতিক মানের হাসপাতাল গড়ে উঠতে চলেছে। আদানি গোষ্ঠী এই হাসপাতাল তৈরি করবে। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল জানান, প্রকল্পের জন্য তিনি ইতিমধ্যে লিখিত সম্মতি দিয়েছেন এবং আদানি গোষ্ঠীর তরফেও প্রতিশ্রুতিপত্র দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, হাসপাতালের 2000 শয্যার মধ্যে 1000 শয্যায় দরিদ্র মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা থাকবে। বাকি 1000 শয্যা বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত হবে। জোকা ধর্মতলা পার্পল লাইনে এসপ্ল্যানেডের বিধানচন্দ্র রায় মার্কেট বা বিধান মার্কেট এলাকায় মেট্রো প্রকল্পের কাজ শুরুর অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। 7 দিনের মধ্যে কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চ। পুনর্বাসনের ব্যবস্থা না করেই তাদের উচ্ছেদ করা হচ্ছে বলে দাবি জানিয়ে ওই এলাকার দীর্ঘদিনের ব্যবসায়ীরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এ ব্যাপারে আদালত দোকানদারদের আবেদনকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে। তৃণমূল কংগ্রেসের টিকিটে বিজয়ী হয়ে 20 জন সাংসদ অন্য দলে যোগ দিলেও তাদের এখনও এনসিপিআই সাংসদ হিসেবে অধ্যক্ষ স্বীকৃতি দেননি। এর ফলে লোকসভায় আলাদাভাবে বসার সুযোগ দেওয়ার প্রশ্নই ওঠে না বলে দাবি জানিয়ে দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। এই 20 জন সাংসদের বিরুদ্ধে দল বিরোধী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে মামলা দায়ের করেছেন তিনি। আজ প্রধান বিচারপতি ছাড়াও 2 বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহানার বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে। ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনের স্কুলে প্রথম শ্রেণীর এক ছাত্রকে সর্পদংশনের ঘটনায় এলাকার বিধায়ক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুঃখ প্রকাশ করেছেন। গতকাল নবান্নে তিনি বলেন, বিগত সরকার গত 3 বছরে বিদ্যালয়গুলিকে পড়াশোনার সামগ্রী, কার্বলিক অ্যাসিড কেনা সহ বিদ্যালয় পরিচালনার কম্পোজিট গ্রান্টের টাকা না দেওয়ায় রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে। সর্পদংশনে আহত এসএসকেএম হাসপাতালে ভর্তি ওই স্কুলের প্রথম শ্রেণীর পড়ুয়া দৃপ্ত পালের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তিনি আধিকারিকদের হাসপাতালে পাঠান। পাশাপাশি ছাত্রের পরিবারের সঙ্গে কথা বলে রাজ্য সরকারের তরফে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভারত নেপাল সীমান্ত থেকে আফগানিস্তানের এক যুবককে গ্রেপ্তার করেছে দার্জিলিংয়ের খড়িবাড়ি থানার পুলিশ। আব্দুল্লাহ খান নামে ওই যুবক দীর্ঘদিন ধরেই হাওড়া শিবপুরে অবৈধভাবে বসবাস করছিল। টাকা দিয়ে জাল আধার কার্ড, ভারতীয় ভোটার, ব্যাংক অ্যাকাউন্ট, ড্রাইভিং লাইসেন্স বানিয়েছিল সে। তার বন্ধু বিধাননগরের দত্তাবাদের বাসিন্দা শঙ্কর বণিককেও গ্রেপ্তার করা হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উত্তর ওড়িশার ওপর তৈরি হওয়া নিম্নচাপটি ক্রমশ উত্তর পশ্চিম ঝাড়খণ্ড ও উত্তর ওড়িশার দিকে অগ্রসর হচ্ছে। তবে এর ফলে আজও দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা। 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা এবং হাওড়ায় বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া সহ বিক্ষিপ্ত বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে। এদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। হিংসাত্মক ঘটনায় সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি রুখতে ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার অ্যাক্টের সংশ্লিষ্ট বিধি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনো অশান্তি বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। অবসরপ্রাপ্ত বিচারপতি প্রণব কুমার চ্যাটার্জি অনুসন্ধান কমিটির নেতৃত্বে থাকবেন। স্থানীয় সংবাদ শেষ হলো। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তরুণ কূটনীতিবিদদের তৃণমূল স্তরে যোগাযোগ বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশের বিরুদ্ধে আপোষহীন নীতি গ্রহণের নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব সংশোধনী আইন সিএএতে শুনানি ও বৈধ নাগরিকদের শংসাপত্র দেওয়ার জন্য
পশ্চিমবঙ্গকে ক্ষমতা দিয়েছে। চীন সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আজ সেদেশের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দুদেশের সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের 25তম বৈঠকে অংশ নেবেন। ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সরকার আটা এবং অন্যান্য গমজাত পণ্য রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে শ্রীলঙ্কা আজ প্রথম ইনিংসে 2 উইকেটে 8 রান হাতে নিয়ে খেলতে নামবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তরুণ কূটনীতিবিদদের তৃণমূল স্তরে যোগাযোগ বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল ভারতীয় বৈদেশিক পরিষেবা IFS 2025-এর ব্যাচের প্রশিক্ষার্থী আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন। শ্রী মোদী ভারতের সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে প্রযুক্তি, উদ্ভাবন ও সক্রিয় যোগাযোগের সংমিশ্রণের ওপর জোর দিয়ে তাদের এ ব্যাপারে উৎসাহিত করেন, যাতে এর মধ্যে দিয়ে ভারতের আন্তর্জাতিক যোগাযোগও আরও সুদৃঢ় হয়। বিশ্বে ভারতের অর্থনৈতিক কর্মকাণ্ডে অনুঘটকের ভূমিকা পালনের জন্যও এই আধিকারিকদের প্রতি আহ্বান জানান শ্রী মোদী। এই IFS আধিকারিকরা তাদের প্রশিক্ষণ ও ভারত দর্শনের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেন। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 50 জন IFS আধিকারিক এই দলে ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশের বিরুদ্ধে আপোষহীন নীতি গ্রহণের নির্দেশ দিয়েছেন। নতুন দিল্লিতে নবম জাতীয় নিরাপত্তা কৌশল সম্মেলন 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জাতীয় নিরাপত্তার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন। শ্রী শাহ বলেন, মাল্টি এজেন্সি সেন্টার বা MAC-তে থাকা তথ্য AI এর মাধ্যমে বিশ্লেষণ করে জাতীয় নিরাপত্তার জন্য মান্য কার্যবিধি বা SOP তৈরি করতে হবে। সন্ত্রাসবাদ মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রহার প্রকল্পের জন্য প্রশিক্ষণের ওপরেও গুরুত্ব দেন তিনি। সম্মেলনের প্রথম দিনে সন্ত্রাসবাদ বিরোধী ব্যবস্থা, মাদক নিয়ন্ত্রণ, অবৈধ অভিবাসীদের শনাক্তকরণ ও বহিষ্কার, সাইবার অপরাধ এবং পাকিস্তানের ছায়া যুদ্ধ নিয়ে আলোচনা হয়। দুদিনের এই সম্মেলনে সারা দেশ থেকে 850-রও বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন। নাগরিকত্ব সংশোধনী আইন CAA-তে শুনানি ও বৈধ নাগরিকদের শংসাপত্র দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে ক্ষমতা দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক এ ব্যাপারে যে গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে তা দেখিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নের সাংবাদিকদের বলেন, এই আইনে নাগরিকত্বের জন্য এখনও পর্যন্ত 2,30,000 নাগরিক আবেদন করেছেন। তার মধ্যে 23,000 জনকে বৈধ বলে স্বীকৃতি দিয়ে তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়েছে। বাকিদের দ্রুত শুনানি শেষ করে জেলা শাসকদের মাধ্যমে তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে। ধর্মীয় নিপীড়নের জন্য বাংলাদেশ থেকে পালিয়ে আসা নাগরিকদের নাগরিকত্ব পাওয়ার জন্য তিনি CAA-তে আবেদন জানাতে বলেন। চীন সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আজ সেদেশের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দুদেশের সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের 25তম বৈঠকে অংশ নেবেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান সাংবাদিকদের জানিয়েছেন, দুই নেতা দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলবেন। 2020 সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষ এবং পূর্ব লাদাখে দীর্ঘদিনের সামরিক অচলাবস্থার প্রেক্ষিতে নতুন দিল্লি ও পেইচিংয়ের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। তবে সম্পর্ক স্থিতিশীল করতে উভয় পক্ষই বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে। উল্লেখ্য, পেইচিংয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠকের আগে বিদেশমন্ত্রী ড সুব্রমণিয়াম জয়শঙ্করও জোর দিয়ে বলেন, চীনের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের ক্ষেত্রে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। বিদেশমন্ত্রী গতকাল ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে ভারত ও রাশিয়ার মধ্যে নিবিড় সহযোগিতার বিষয়ে আলোকপাত করেন। উভয় নেতা ভারত রাশিয়ার সম্পর্ক আরও জোরদার করা এবং প্রধান প্রধান ক্ষেত্রে সহযোগিতা প্রসারিত করার বিষয়ে আলাপ আলোচনা করেন। দ্বিপাক্ষিক বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং আসন্ন শীর্ষ সম্মেলনের প্রস্তুতি খতিয়ে দেখা হয় এই বৈঠকে। জয়শঙ্কর ওই বৈঠকে ভারত রাশিয়ার সম্পর্কের বিভিন্ন দিক, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও শক্তির মতো ক্ষেত্রে বিশেষ জোর দেন। India-Russia partnership has consistently demonstrated resilience and adaptability. Even amidst a complex international landscape, our engagement has continued to deepen, reflecting the mutual interest and confidence that define our bilateral partnership.
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত শুভেচ্ছা বার্তা সম্পর্কে তিনি পুতিনকে অবহিত করে বলেন, প্রধানমন্ত্রী মোদী বিশকেকে আসন্ন এসসিও শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্টের সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বৈঠকে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন ভারতে সারের সরবরাহ আরও বাড়ানোর প্রস্তাব দেন। তিনি বলেন, মস্কো ভারতের কৃষি ক্ষেত্র কৃষকদের সাহায্য করতে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। নতুন দিল্লি ও মস্কোর মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্বের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন পুতিন। এর আগে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং রাশিয়ার ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ডেনিস মান্তুরভ মস্কোতে বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি এবং সাংস্কৃতিক সহযোগিতা সংক্রান্ত ভারত রাশিয়া আন্তঃসরকারি কমিশনের বৈঠকে যৌথ সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, দেশে ম্যানুফ্যাকচারিংয়ের কাজের ব্যাপারে বিভিন্ন সংস্থার আপত্তির প্রেক্ষিতে ভারত বর্তমানে নিয়মকানুন পরিবর্তন করে 2 মাসের মধ্যে নতুন নিয়ম চালু করবে। তিনি গতকাল টোকিওয়ে এক অনুষ্ঠানে জানান, ভারতের সেমি কন্ডাক্টর সামগ্রীর উৎপাদন এবং অটোমোটিভ কম্পোনেন্ট ক্ষেত্রে পরিকল্পনার জন্য 2টি প্রধান সংস্থার সঙ্গে তার কথা হয়েছে। 2 মাসের মধ্যে আগের নিয়ম সংশোধন করে নতুন নিয়ম চালু করা হবে বলে তিনি তাদের আশ্বাস দিয়েছেন। ভারত দক্ষিণ সুদানে রাষ্ট্রসংঘের মিশনে মোতায়েন শান্তিরক্ষীদের ওপর হামলার তীব্র নিন্দা করেছে। ওই হামলায় ইথিওপিয়ার এক নিরাপত্তারক্ষী সহ 2 জন প্রাণ হারান, আহত হন আরও অনেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30শে আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের আয়ের সম্ভাব্য সব উৎস বন্ধ করাই নিষেধাজ্ঞার লক্ষ্য। তিনি বিভিন্ন দেশকে সতর্ক করে বলেছেন, তেহরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখলে তাদেরও মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি প্রত্যাখ্যান করেছে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তার দাবি, অন্যান্য দেশের সঙ্গে ইরানের সম্পর্ক আরও সীমিত করার মতো অর্থনৈতিক ক্ষমতা ওয়াশিংটনের নেই। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সফরকালে অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক অংশীদারিত্ব জোরদার করা, বিনিয়োগ সংক্রান্ত সুযোগ আরও বাড়ানো এবং অভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক অগ্রাধিকারের ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার ওপরে আলোচনা হবে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, নির্বাচন কমিশনার ভোটার সচেতনতা বৃদ্ধি ও ভোটদাতাদের প্রশিক্ষিত করতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে। তিনি গতকাল লখনৌয়ে ইলেকটোরাল লিটারেসি ক্লাব ও ইসিআই নেট অ্যাপ সংক্রান্ত এক সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন। নির্বাচনী প্রক্রিয়ায় দেশের তরুণ প্রজন্মকে উৎসাহিত করার প্রয়োজনীয়তা সম্পর্কেও গুরুত্ব আরোপ করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। ভারতীয় জনতা পার্টি পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনে 117টি আসনের সবকটিতেই প্রতিদ্বন্দ্বিতা করবে। পাতিয়ালায় গতকাল প্রথম আঞ্চলিক বৈঠকে বিজেপির সাধারণ সম্পাদক বিএল সন্তোষ একথা জানান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী গতকাল নতুন দিল্লিতে স্কুল শিক্ষা ও সাক্ষরতা দপ্তরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ বা সিবিএসইর বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। সরকার আটা ও অন্যান্য গমজাত পণ্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এর ফলে আটা, ময়দা, সুজি এবং অন্যান্য গমজাত পণ্য বিদেশে রপ্তানির পথ প্রশস্ত হল। বৈদেশিক বাণিজ্য মহানির্দেশালয় ডিজিএফটির জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটা ও সংশ্লিষ্ট পণ্যগুলির পরিবর্তিত রপ্তানি নীতি অবিলম্বে কার্যকর হয়েছে। কলম্বোয় দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে শ্রীলঙ্কা আজ প্রথম ইনিংসে 2 উইকেটে 8 রান হাতে নিয়ে খেলতে নামবে। সিংহালি স্পোর্টস ক্লাবে এই টেস্টে ভারতের থেকে 495 রানে পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা। খবর আপাতত এ পর্যন্তই।